হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। আচ্ছা রে, নীর ভাইয়া এখন কেমন আছে? এখন ভালো আছে। আজ সকালেই রিলিজ নিয়ে বাসায় নিয়ে এসেছি। থ্যাংক গড। দোস্ত, আমি বিকালে তোদের বাসায় যাচ্ছি। আই, মা তোর জন্য কেক বানাচ্ছে। তোকে আসার জন্য ফোন করেছিলাম। আর আজ কলেজে একটা ঘটনা হয়েছে। কি? থাক, বাসায় গিয়ে বলবো নি। আচ্ছা। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে ফোন টিপছি, হঠাৎ একটা ভিডিও আসলো। ভিডিওটা দেখে চমকে উঠলাম। আজ কলেজে যা যা হলো সে সব কিছু ভিডিওতে ছিল। আজ কেন জানি না অন্যরকম অনুভূতি হচ্ছে, সেটা কেন তা জানি না। খুব টায়ার্ড ফিল করছি, তাই শুয়ে পড়লাম। বিকালে নীলার ফোনে ঘুম ভাঙল। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে বের হলাম। আজ আকাশটা এত সুন্দর কেন? রাস্তার পাশের বড় গাছটায় অনেক পাখি এসেছে আজ। আর এই রোবোটিক জায়গা তো কখনো পাখি ডাকে না। আজ অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। খুব সুন্দর একটা ওয়েদার। মনটা রিফ্রেশ হয়ে গেল। একটু পর নীলার বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকতেই সামনে দেখি নীলা, আন্টি, আঙ্কেল আর একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার দিকে চোখ যেতেই দেখলাম নীল ভাইয়া ফোন টিপছে, হাতে সামান্য ব্যান্ডেজ করা। যাক, নীল ভাইয়া তাহলে অনেকটাই সুস্থ হয়েছে। হ্যাপি বার্থডে সুইটহার্ট। থ্যাঙ্কস আঙ্কেল। এদিকে আয়, কেকটা কাট। তোর নীলা আর তোর আন্টি সেই ভোর থেকে কেকটা বানাচ্ছে। রিয়েলি? আন্টি, এটা তুমি বানিয়েছো? সেসব পরে হবে না, কেক কাট। আচ্ছা। নীল, তুই ভিডিও কর তো। মা, এসব ভিডিও করে রাখার কি আছে? কর না, স্মৃতি হয়ে থাকবে। ধুর, কেন যে বাইরে যেতে দিলে না, যত সব আলগা পিরিত। নীল, বেয়াদবির সীমা পেরিয়ে যেও না। ভুলে যেও না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। বাবা চুপ। একদম ঠিক হয়েছে। যেমন ডেভিল লোক একটা না, তেমনি ঠিকই আছে। ভিডিওটা করে কি এমন হয় শুনি? সব সময় কি একটা অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। কিভাবে পারে এগুলো উনি? ওনার লাইফে কি ইন্টারেস্টিং বলে কিচ্ছু নেই নাকি? এগুলো ভাবতে ভাবতে আন্টি কেক কাটতে বলল। কেক কেটে নীলার ঘরে গেলাম। সন্ধ্যার দিকে শুয়ে আছি, তখন গিটারের সুর শুনতে পেলাম। খুব সুন্দর করে কে যেন গিটারের সুর তুলেছে। এক পা দু পা করে রুম থেকে বের হতেই আন্দাজ করলাম সুরটা ছাদের দিক থেকে আসছে। আস্তে আস্তে ছাদে গেলাম। চারপাশে খুব ঠান্ডা আবহাওয়া। সূর্যটা কেমন জানি লুকোচুরি খেলছে। ছাদে লাগানো ফুলগুলোর খুব সুন্দর সুগন্ধ মনে হয় ঢেলে দিচ্ছে। এরকম পরিবেশে ছাদের এক কোণে বসে কে জানি গিটারে সুর তুলছে। দূর থেকেই দেখে বুঝতে পারলাম এটা নীল ভাইয়া। কাছে গিয়ে বসলাম আর সুরটা অনুভব করছি। নীল ভাইয়া চোখ বন্ধ করে এক মনে আকাশের পানে চেয়ে আছে, আর আমিও হারিয়ে যাচ্ছি সেই সুরে। কিছুক্ষণ পর কারো তুড়ির শব্দে সেই ঘোরটা কেটে গেল। এই সময় এখানে কি করছো? রুমে শুয়েছিলাম। গিটারের সুরে আর শুয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। ও ভাইয়া, আপনি অনেক সুন্দর করে সুর তোলেন। আচ্ছা, সেদিন রাতে কি আপনি গিটার বাজিয়েছিলেন? হয়তো। ভাইয়া, আমিও আপনার কাছে শিখবো, আমায় শিখাবেন? শিখাবনি। ভাইয়া, একটা কথা বলতাম। ছায়ার আড়ালে লোকটার কথা বলবো ভাবছি। বলো। আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? হঠাৎ এটা জানার ইচ্ছে হলো কেন? না, এমনি বলেন না। বাইক নিয়ে আসছিলাম, হঠাৎ একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়েছিল। তারপর আমি বাইক থেকে ছিটকে রোডে পড়ে যাই। মাথায় একটা আঘাত পেয়েছিলাম, তারপর কিছু মনে নেই। কারের ভিতর কে ছিল সেটা দেখেছিলেন কি? না, রাতের অন্ধকারে দেখতে পাইনি, কিন্তু এত কিছু তুমি জানতে চাইছো কেন? আসলে ভাইয়া, আমার সাথে কিছু কি হলো, থাকলে কেন? কি? না, কিছু না। এড়িয়ে গেলাম, কারণ নীল ভাইয়াকে এটা বলা ঠিক হবে কিনা সংকোচ বোধ হচ্ছে, তাই এড়িয়ে গেলাম। ও। এমন সময় নিচ থেকে কে যেন ডাকছে, মনে হয় নীলা। তাই নিচে এলাম। আন্টির সাথে রান্নায় সাহায্য করে রাতে ডিনার করলাম। তারপর আন্টিকে বললাম বাসায় যাব, কিন্তু কিছুতেই যেতে দিল না। বলল কাল সকালে নীল ভাইয়া পৌঁছে দিবে। তাই বাপিকে ফোন করে বলে দিলাম যে কাল সকালে যাব। রাত 12টার দিক। আমার পেটে কারো স্পর্শ পাচ্ছি,
কেউ মনে হয় হাত বুলাচ্ছে, আবার ঠোঁটেও স্পর্শ পাচ্ছি। চোখ খুলতেই কাউকেই সামনে দেখতে পেলাম না। তাহলে তাহলে এটা কি আমার মনের ভুল ছিল? সেটাই হবে হয়তো। আবারও কারো হিম শীতল স্পর্শ পাচ্ছি। লাফ দিয়ে বিছানা থেকে উঠতেই দেখি সামনে কেউ নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি স্পষ্ট অনুভব করলাম কারো স্পর্শ। এরকম কেন হচ্ছে আমার সাথে? এটা কি নীল ভাইয়া? নীল ভাইয়া কি আমার সাথে এরকম করছে? কেন জানি না, আমার এটাই মনে হচ্ছে যে এটা নীল ভাইয়া। উনি তো জানালা খোলা রেখে ঘুমান। ওনার রুমে গিয়ে একবার দেখে আসি, তাহলে তো বুঝতে পারবো যে এটা নীল ভাইয়া নাকি অন্য কেউ। চুপি চুপি ওনার রুমের জানলায় গিয়ে দেখি উনি হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। এটা কি করে সম্ভব? নীল ভাইয়া তো ঘুমাচ্ছেন, তাহলে আমার সাথে? না, আর সহ্য করতে পারছি না। কে এই লোক? আমার সামনে কেন আসছে না? আড়ালে থেকে কেন করছে এসব? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। পিছনে ঘুরতে সেই লেভেলে একটা ঝটকা খেলাম। বুকটা ধুকধুক করছে, কখন যেন ফেটে যায় এরকম অবস্থা। কিরে নেহা, তুই এখানে? উফ, তুইও না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু এত রাতে এখানে কি করছিস? কি যে বলি এখন, ধুর। আর আমি এত প্রশ্ন করছে কেন? ওই কি হলো? হ্যাঁ, মনে পড়েছে। আসলে ওই ঘুম আসছিল না তো, তাই হাঁটাহাঁটি করছিলাম। ঘুম ধরছে না? অসুস্থ হয়েছিস নাকি? দেখি তো। আরে না, এমনি আসছে না। তুই এখানে কেন? ঘরে পানি শেষ, তাই পানি নিতে এসেছিলাম। ও, পানি নিয়েছিস? নিছি। আমি গেলাম রে, খুব ঘুম পাচ্ছে, তুইও ঘুমিয়ে পড়। তুই যা। উফ, বেঁচে গেছি বাবা, কিছু মনে করেনি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই গেল, কে এই লোকটা? ধুর, ভাল লাগে না। এখানে আবার দাঁড়িয়ে থাকতেও ভয় করছে। আবেগের ঘুরে তো চলে আসলাম, কিন্তু এখন খুব ভয় করছে, যদি ভূতে ধরে তখন। ও মা গো, নেহা তুই শেষ। তাড়াতাড়ি পালা এখান থেকে। যেমন ভাবা তেমনি কাজ। এক দৌড়ে রুমে চলে আসলাম। এবার ভালো করে দরজা জানলা সবকিছু ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এবার দেখি কে আমার কাছে আসে। হ্যাঁ, লুচ্চার বাচ্চাটার এই সামনে পেলে না, উগান্ডার হাতির পায়ের নিচে ফেলে পেটে একটা ইঁদুর ছেড়ে দিতাম। হ্যাঁ, ঘড়িটা আবার কোথায় গেল? ও গড, রাত 2টা বেজে গেছে। ঘুমিয়ে পড়ি, কালকে নাকি আবার কলেজে একটু তাড়াতাড়ি ডেকেছে। আমার আজকের বিষয়টা নিয়ে কিছু বলবে না তো? কে জানে, কাল গেলেই বুঝতে পারবো। এই নেহা, নেহা, ওই হাতি, শুনতেছিস? কলেজ যাবি না? সময় হয়েছে তো। একটু পর যাচ্ছি। দোস্ত, আজ আমি মার্কেটে যাব। মার্কেট করে তারপর কলেজ যাব। চল না আমার সাথে। তুই যা, আমি ঘুমাবো। ধুর, এত ঘুম কোন থেকে আসে তোর? কানের কাছে বক বক না করে যা তো, আর আমায় ঘুমোতে দে। ঘুমা তুই, আমি গেলাম। কিছুক্ষণ পর আবারও কি যেন ডাকছে। নেহামা, উঠে পড়, কলেজে যাবি না? আন্টি, যাবো। কয়টা বাজে? 9:45 বেজে গেছে। বলো কি? ইস রে, আগে ডাকবে তো। আজ একটু তাড়াতাড়ি ডেকেছে কলেজে। কখন থেকে তো ডাকছি, তোর কোনো সাড়া নেই। ফ্রেশ হয়ে নিয়েছে, আয়, আমি খাবার রেডি করছি। বলে আন্টি চলে গেল। এতক্ষণে আমি ফ্রেশ হয়ে নিলাম। নিচে যেতেই আন্টি খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু সময় নেই বলে তাড়াতাড়ি রওনা হলাম। রাস্তায় একটা রিক্সাও নেই, পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে এত রোদ কেন? রোদে তো পুরো পেতনি হয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ নীল ভাইয়ার আবির্ভাব। কলেজ যাচ্ছ? কলেজে না গেলে এমন সময় কোথায় যাব? দেখতে তো পাচ্ছেন, ব্যাগ নিয়ে যাচ্ছি। আজকালকার মেয়েদের ব্যাগে তো বই থাকেই না, যা থাকে তা মেকআপ, আর বাকিটা। আমায় কি আপনার সেরকম মেয়ে মনে হয়? তেমনটা না, তবে তবে কি? হ্যাঁ, দেখুন, এমনিতে আজকে অনেক রোদ। রোদ সোজানে আমার মাথায় পড়ছে, আর মাথা গরম হয়ে আছে। তাই আমায় রাগাবেন না। রাগলে কি হবে? আপনার পেটে একটা খুশি মেরে দিব। কি হলো? তোমার কথা শুনে হাসি পাচ্ছে। এসো, আমি তোমার কলেজের দিকেই যাচ্ছি, নামিয়ে দিবনি। থাক, লাগবে না। রোদে পেতনি হয়ে যাচ্ছ, তাই বললাম, বাকিটা তোমার ইচ্ছে। আমি হেঁটেই যেতে পারবো। আর আমায় পেতনি বলার আগে নিজের চেহারাটা না আয়নায় একবার দেখুন, পুরাই হনুমান একটা। ঠিক আছে, হেঁটে যাও, আমি গেলাম। ভাইয়া দাঁড়ান। কি হলো? আপনি এত করে যখন বলছেন, তখন যাওয়া যেতেই পারে, নইলে আবার আপনার মন খারাপ হবে কি না? হয়েছে, আর পাকামি করতে হবে না, তাড়াতাড়ি ওঠো, লেট হচ্ছে। ধরে বসো। সেদিনের মতো করে ধরবো? সবাই যেভাবে ধরে সেভাবে ধরো। আচ্ছা। তারপর নীল ভাইয়া বাইক স্টার্ট দিলেন। একটু পর কলেজে পৌঁছালাম।
মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কাল নবীনবরণ উৎসব হবে, সেখানে নাচ গানেরও ব্যবস্থা থাকবে। এটা শুনে আমার আর তর সইছে না। উফ, কি যে আনন্দ হবে কাল, ভাবতেই ভেতরটা আকুপাকু করছে। ওই তো হারামিরা ওখানে। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, এমন সময় দেখি আদনান। ওকে একটু অন্যরকম লাগছে। ওকে দেখে আমার একদিনের কৌতূহল কমলেও অন্যদিনের কৌতূহল জেগে উঠল। আর সেটা হলো সেদিনের ঘটনাটা। দৌড়ে ওর কাছে গেলাম। আদনান, কোথায় ছিলে এতদিন? আর কতবার ফোন দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। কোথায় ছিলে? কলেজে আসোনি কেন? এক নিঃশ্বাসে কথাগুলো বললাম। কাল হসপিটাল থেকে ছাড়া পেয়েছি, এই কয়েকদিন হসপিটালের বেডে ছিলাম। মানেটা তো সিম্পল। সেদিনের ছোট্ট একটা কারণে ছেলেগুলো আমায় অনেক মেরেছিল। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার নাকি 2 দিন পর জ্ঞান ফিরেছিল। আদনান, আমিও বুঝতে পারছি না ছেলেগুলো কে। না বোঝার কি আছে, ছেলেগুলোকে কেউ একজন বলেছে আমায় মারতে, তাই মেরেছে। কিন্তু কে বলবে? হয়তো তোমায় কেউ ভালোবাসে, সেই বলেছে। আমাদের ঘুরতে যাওয়াটা তার ভালো লাগেনি, সেজন্যই। আদনান, প্লিজ থামো। আমি বুঝতে পারছি আমার জন্যই আজ তোমার এই অবস্থা। প্লিজ আমায় মাফ করে দাও। কি করছো তুমি? না আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কখনো মাপ চায়? পাগলি একটা। আমার অনেক খারাপ লাগছে তোমার জন্য। বাদ দাও সব কথা। কালকে তোমার প্ল্যানিংটা কি? কিসের প্ল্যানিং? না মানে কাল তো সবাই কিছু না কিছু করবে, যেমন নাচ গান আবৃত্তি ছড়া। তো তোমার কি? আমি এগুলো পারি না। পারি না বললেই হলো নাকি? চলো আমরা ডুয়েট পারফরমেন্স করব। না, আমায় ছেড়ে দাও। আমি স্টেজে উঠলে ওখানেই আমি না শহীদ হয়ে যাব। এর থেকে ভালো তুমি অন্য কাউকে নিয়ে নাও। না থাক, তাহলে আমিও করব না। না করো, আমার জন্য তুমি মিস করবা কেন? সমস্যা নাই, চলো ক্লাসের সময় হচ্ছে। 2টা ক্লাস করে আন্টিকে ফোন করে বললাম আমি আমাদের বাসায় যাচ্ছি। তারপর আদনান আমায় বাসায় পৌঁছে দিল। ওকে বললাম বাসায় আসতে, কিন্তু আসলো না। বলল অন্য একদিন আসবে। তারপর বাসায় গিয়ে চেঞ্জ করে শুয়ে শুয়ে গান শুনছি আর ফেসবুক স্ক্রল করছি। তখনই জয় ভাইয়া মেসেজ দিলেন। নেহা, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি? ভালো। তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য মেসেজ দিলাম। ভাইয়া আমায় নিজের বোন মনে করে বলতে পারেন। সেজন্যই তো তোমায় মেসেজ দিলাম। এবার বলেন কি হেল্প করতে পারি? না মানে কি করে যে বলি। ভাইয়া লজ্জা পেন না তো, বলে ফেলেন। মানে দীপার নাম্বারটা যে একটু। ও এই কথা, তার জন্য এত সংকোচ করছেন? না মানে তোমার কাছে নেওয়াটা। ভাইয়া কোনো সমস্যা নেই, এই যে নিন, 017999। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ভাইয়া আপনিও। এদিকে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। জয় ভাইয়া তার মানে দীপার প্রেমে পড়ে গেছে। ব্যাপারটা ভালোই হলো। দীপার জন্য জয় ভাইয়া একদম পারফেক্ট। বাসায় বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম বিকেলে হাঁটবো। বাহিরে বের হতে দেখি কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। এই রে, হাঁটা হয়ে গেল এবার। কুকুরগুলো কি এখনই এখানেই থাকা লাগবে? উফ, এগুলোকে তারাই কিভাবে? লাঠি দিয়ে গেলে যদি আবার কামড়ে দেয় তাহলে তো। না থাক, পরে বের হব নে। কুকুরের ভয়ে আর বের হলাম না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসছে, আর আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। কারণটা সেই আড়ালে থাকা লোকটির। কিছুক্ষণ টম অ্যান্ড জেরি দেখে পাপির সাথে ডিনার করে কিছুক্ষণ গল্প করে তারপর রুমে আসলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন কানে হেডফোন দিয়ে গান শুনছি। এমন সময় নীলা ফোন করে হোয়াটসঅ্যাপে, আসতে বলল। ওখানে নাকি গ্রুপ কল করে কালকে কোন ড্রেস পরবে সেটা নিয়ে আলোচনা করবে। সাজতে আমার বেশি একটা ভালো লাগে না, আমি হালকা সাজি পছন্দ করি। কি আর করার, গ্রুপ কলে আসলাম। কে কোন ড্রেস পরবে সেটা নিয়ে আলোচনা করছে, আমি চুপ করে শুধু দেখছি। সবশেষে ঠিক হলো সবাই শাড়ি পরবে, তাই আমাকেও শাড়ি পরতেই হবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারিই না। ধুর, এত ভাবছি কেন, ইউটিউব থেকে শিখে নিলেই তো হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। অন্য রাতের মতো আজও কেউ ওষ্ঠ স্পর্শ করছে, কিছুটা অনুভব করতে পারছিলাম। কিন্তু চোখ খুলতেই দেখি আমার হাত পা শক্ত করে বাঁধা। চিল্লাতে যাব তখনই মুখে একটা টেপ দিয়ে দিলেন। আমি শুধু শব্দ ছাড়া আর কিছুই বলতে পারছি না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি কি আমায় মেরে ফেলবে? কিন্তু আমি ওনার সাথে কি দোষ করেছি? আমার উপর কিসের এত রাগ ওনার? লোকটা আমার সামনে হাঁটু ঘেরে বসলো।
রাতে টপস পরে ঘুমিয়েছিলাম। উনি টপসটা কিছুটা সরিয়ে নিল, তারপর আঁচড় কাটতে লাগলো পেটে। আর এদিকে যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়ছে, প্রচণ্ড জ্বালা করছে। ব্যথা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমার আর্তনাদ উনি বুঝতে পারছে, তবুও ব্যথা দিয়েই যাচ্ছে। পেটে আঁচড় দেওয়ার পর আবার পিঠে আঁচড় দিতে লাগলেন। এমন সময় মনে হচ্ছিল যে এখন আমার বাঁধনগুলো খোলা থাকলে ওনাকে খুন করে ফেলতাম। কেন করছে উনি এগুলো? আমায় কষ্ট দিয়ে ওনার লাভটা কি? আমি কষ্টে কান্না করছি আর উনি আঁচড় দিয়েই যাচ্ছে। তারপর আরামসে সোফায় বসে আছেন। আমার রাগের মাত্রা চরমে পৌঁছেছে। তারপর যেটা হলো সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি পকেট থেকে একটা মলম বের করলেন আর সেটা ক্ষত জায়গাগুলোয় লাগিয়ে দিচ্ছেন। উনি কি চান? একদিকে আমাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে আবার মলম লাগিয়ে দিচ্ছে। মলমটা লাগানোর পর অনেকটা ভালো লাগছে, তেমন ব্যথাও করছে না। উনি একটা চিরকুট দিয়ে আমার হাতের বাঁধন খুলে দিয়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি অন্য হাতের বাঁধন খুলতেই লোকটা হারিয়ে গেল। আমার খুব কান্না পাচ্ছে। কেন আমার সাথে এমন হয়? আর এই চিরকুটটায় কি লেখা আছে দেখি তো। এটা আজকে তোমার পাওনা ছিল, তাই দিয়ে গেলাম। সেদিনের ঘটনার পর আজকে আবারও ছেলের সাথে কথা বলার সাহস হয় কি করে তোমার? কি ভেবেছিলে আমি তোমার উপর নজর রাখি না? তাহলে ভুল ভাবছো নেহা। তোমার সর্বক্ষণের খবর আমি রাখি। নেক্সট টাইম কোনো ছেলের সাথে যেন তোমায় না দেখি, নইলে ব্যাপারটা ভালো হবে না। ব্যথা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা তুমি নিজেই বুঝতে পারবা। এখন এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? গুড নাইট। এই লোকটা কি ভাবে কি নিজেকে? আমি কার সাথে মিশবো সেটা উনি ঠিক করার কে? ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। না পারছি কাউকে বলতে, আর না পারছি সহ্য করতে। কান্না করতে করতে ওয়াশরুমে গিয়ে দেখি আয়নায় জায়গায় জায়গায় লাল হয়ে আছে, কেটে গেছে একটু করে। এগুলো দেখে আরো জোরে কান্না করতে ইচ্ছে করছে। ভালোভাবে মুখে পানি দিয়ে বিছানায় শুয়ে শুয়ে গভীরভাবে ভাবছি। তবে আমার একটা দোষ হলো, আমি অতিরিক্ত টেনশন করলে অজান্তেই ঘুমিয়ে পড়ি। আজকেও আর অন্যথা হলো না। পরের দিন সকালে উঠে কলেজের জন্য রেডি হচ্ছি। আলমারি খুলতেই অনেক রকম শাড়ি দেখছি, কিন্তু আজ কোনটা পরে যাব? লালটা? না, লালটা কেমন একটা। তাহলে কি পিঙ্ক কালারটা পরবো? না, এটাও ভালো লাগছে না। হ্যাঁ, পেয়েছি, আজকে নীল শাড়িটা পরে যাব। আমায় নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, এমনটা অনেকেই বলেছে। অনেকক্ষণ সময় ব্যয় করে শাড়িটা পরলাম, কারণ শাড়ি পরাটা আমার কাছে অনেক কঠিন লাগে। ইউটিউব দেখে যতটা শিখে নিয়েছি এতেই শাড়ি পরলাম। কিন্তু শাড়ি পরে চোখটা কোমরে যেতেই দেখলাম সেখানে কাল রাতে সেই ক্ষতের চিহ্ন। ও, এখন বুঝতে পারলাম। পেটে ক্ষতের কারণটা হলো শাড়ি পরলে যেন পেট দেখা না যায়, সেজন্য। খচ্চর লোকটার জন্য নিজের ইচ্ছা মতো শাড়িটাও পরতে পারলাম না। ধুর, ভালো লাগে না। তারপর কলেজে পৌঁছালাম। সবাই অনেক সেজে এসেছে, কেউ ছবি তুলছে, আবার কেউ টিকটক করছে। ওই তো ওইখানে আমার ফ্রেন্ডগুলো। ওদের কাছে যেতেই ওরা আমার পেটের ক্ষতের কারণটা জানতে চাইলো। পড়ে গিয়ে কেটে গেছে বলে কাটিয়ে দিলাম, আর মনে মনে খচ্চর লোকটাকে হাজার হাজার গালি দিচ্ছি। ওই উগান্ডাটার জন্যই আজ আমার এই অবস্থা। একটু পর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কোথা থেকে সামনে একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে লাল গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আর এদিকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, এই দৃশ্যটা ওই ডেভিল লোকটা দেখলে কি যে হবে। কি করব বুঝতে পারছি না। প্রপোজালটা অ্যাকসেপ্ট করা সম্ভব না, তাই ডিরেক্টলি না করে দিলাম। ছেলেটা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আমি চাই না আমার জন্য আবার কেউ বিপদে পড়ুক। ওখান থেকে স্টেজের দিকে আসলাম। দোস্ত, তোকে আজ দারুণ লাগছে, দাঁড়া তোর একটা পিক তুলি। তুর্য আমার এক ক্লাসমেট, ভালো বন্ধুও বলা যেতে পারে। না রে, মুড নেই, পরে তুলবো। আরে মুড থাকবে না কেন? আমি পোজ দেখিয়ে দিচ্ছি, সেভাবে দাঁড়া। পরে করলে হতো না? না, হাতটা কোমরে রাখ, চুলগুলো সামনে দে। ওর কথা মতো চুল সামনে দিলাম, কারণ ও খুব জেদি। পিকচার তুলে তবেই ছাড়বে। ওয়াও দোস্ত, সেই লাগছে তোরে, এই দেখ। পরে দেখবো নি। নিবি না পিকগুলা? ধুর, পরে নিব, যা তো এখন। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর ওর পিকচারের ঝামেলা। অনুষ্ঠান শুরু হলো। স্যার মাইকে অ্যানাউন্সমেন্ট করলো, কেমন আছো তোমরা? তোমরা তো জানোই আজ নাচ গানের বিশাল সমারোহ। তো এই সমারোহের আজকের সেরা আকর্ষণ রূপালী গিটার টিম। রূপালী গিটার টিমের জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা হাততালি দিচ্ছি।
রূপালী গিটার টিমের সকল মেম্বাররা স্টেজে আসলো আর গানের সুর তুলছে। কিছুক্ষণ পর যেটা দেখলাম সেটা দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম। হাতে গিটার নিয়ে নীল ভাইয়া স্টেজের দিকে আসছে। আমি কি এটা ঠিক দেখছি? নীল ভাইয়া আজ পারফরমেন্স করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই ডেভিল লোকটা পারফর্ম করতে পারে। উনি স্টেজের সামনে আসতেই বড় আপুরা ছবি তুলতে ব্যস্ত হতে লাগলো। কলেজের প্রায় সব আপুরাই নীল ভাইয়ার সাথে সেলফি তুলল, কেউ কেউ আবার লেটার দিচ্ছে। ওনাকে ঘিরে চলছে হাজারো ঘটনা, কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ লেটার দিতে ব্যস্ত, তো কেউ আবার মেকআপ করতে। চেয়ারে বসে সিনিয়র জুনিয়র বেশিরভাগ সবাই মেকআপ করতে লাগলো। এদের কাণ্ড দেখে আমার গা জ্বলে যাচ্ছে। এত আদিক্ষেতার কি আছে শুনি? গায়ে পড়ে ছবি লেটার দেওয়ার আছেটা কি? কি দরকার? উনি এতটা সেলিব্রিটি, তা সে সেলিব্রিটি হোক আর যাই হোক, তাতে আমার কি? নীল ভাইয়া সবাইকে ইগনোর করে স্টেজে উঠলেন আর সবাই হাতে তালি দিচ্ছে। এক আকাশের তারা তুই একা গুনিস নে, পাপা কেহতা হে বারা নাম করেগা সহ আরও কয়েকটা গান গাইলেন। তার মায়াবী সুরে আমিও পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর করে কিভাবে গান উনি! মনে হচ্ছে গানের ভেতরে ঢুকে গেছি। এই জন্যই হয়তো ওনার এত ফ্যান। একটা বড় আপু স্টেজে উঠে নীল ভাইয়ার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং এগিয়ে দিল। নীল ভাইয়া কিছুটা বিরক্ত ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে বুঝতে পারছি ভেতরে ভেতরে অনেক রেগে গেছেন। এরপর আপুটা নীল ভাইয়াকে রিংটা পরিয়ে দিলেন। সাথে সাথে কলেজের বাকি আপুদের গা জ্বলে যাচ্ছে, সবাই আপুটাকে গালি দিয়ে যাচ্ছে। এদিকে আমি হা হয়ে এসব কর্মকাণ্ড দেখছি। কি হচ্ছে এসব? নীল ভাইয়া যে প্রকৃতির ছেলে, কখন জানি আপুটাকে চড় দিয়ে বসেন, কিন্তু না, সেরকম কিছুই হলো না। তারপর নীল ভাইয়া স্টেজ থেকে হনহন করে চলে গেলেন। দোস্ত, এরকম করিস কেন? মাথা ঠান্ডা কর। কেন করছি বুঝতে পারছিস না? ওই মেয়েটার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে রিং পরিয়ে দেওয়ার? মেয়েটা কি জানে না এই নীলকে? এটা কোনো কারণবশত হয়ে গেছে দোস্ত। মেয়েটা এদিকে আসছে, প্লিজ কোনো সিন ক্রিয়েট করিস না। হাই, তুমি এভাবে চলে আসলে কেন? শাট আপ! এরকম কাজ করার রাইট তোমায় কে দিয়েছে? কে দিয়েছে মানে? আমার মনের মানুষকে আমি রিং পরিয়ে দিয়েছি, এখানে কিসের রাইট? নীল, আমি তোমায় অনেক ভালোবাসি, আই লাভ ইউ। সারা শরীর রাগে গিজ গিজ করছে। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, সেজন্য রিংটা পরেছ। চলো কোথাও ঘুরে আসি, আমাদের আজকের দিনটা আরো স্পেশাল করি। কিছু কথা বলবো, ভালো করে শুনে নাও। বলো, তোমার কথা আমি সারাদিন শুনতে রাজি আছি। প্রপোজালটা অ্যাকসেপ্ট করছি, তার প্রথম কারণ হলো আমি চাইনি গোটা কলেজের সামনে তোমার অপমান বোধ হোক। আর তোমায় ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোমায় এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। মানে? আমি এতক্ষণ তোমায় সময় দিতে পারবো না। এই নাও তোমার রিং। আর হ্যাঁ, না জেনে শুনে কখনো নিজেকে এভাবে অর্পণ করে দিবে না, মাইন্ডেড? তুমি চেনো আমি কে? এই শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে আমি যদি চাই। দাঁড়াও, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? আর তুমি হয়তো জানো না এই নীলকে। সো তোমার অপমানিত হওয়ার থেকে রক্ষা করার জন্য রিংটা অ্যাকসেপ্ট করেছিলাম। যা হয়েছে ভুলে যাও, চলি। ওখান থেকে চলে আসলাম, মেজাজটা প্রচন্ড বিগড়ে আছে, সব প্ল্যানিং নষ্ট হয়ে গেল, কিছু ভাল লাগছে না, তাই বাসায় চলে আসলাম। ওইদিকে নীল ভাইয়া কি সত্যিও আপুটার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো? কিন্তু আমি যতটা চিনি এটা কখনো সম্ভব না। কিন্তু অ্যাকসেপ্ট যদি নাই করে তাহলে এখানে রিং পরাতে বাধা দিলে না কেন? হয়তো নীল ভাইয়া ওই আপুকে আগে থেকেই পছন্দ করে। কিন্তু আমার এরকম হচ্ছে কেন? বুকটা কেমন যেন চিনচিন করছে, মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলার ভয় আমায় তাড়া করছে। আচ্ছা, আমি কি নীল ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়ছি? না না, এইসব আমি কি ভাবছি? ধুর, কিচ্ছু ভালো লাগছে না। তাই কাউকে কিছু না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। বাসায় কেমন জানি লাগছে, একাকিত্ব যেন ঘিরে ধরেছে আমায়। একাকিত্ব দূর করার জন্য ছাদে গেলাম। এখন গোধূলি লগ্ন, এই সময়টা আমার খুব ভালো লাগে, কিন্তু আজ কেমন জানি বিবর্ণ লাগছে। মনে হয় আকাশের সব রং আজ হারিয়ে গেছে। মনের মধ্যে তেমন কৌতূহল নেই। কি হলো আমার? ছাদের দোলনায় চোখ বন্ধ করে বসে আছি। এমন সময় আমার চোখে কি একটা বেঁধে আমায় কোলে তুলে নিয়ে যেতে লাগলো কেউ। আমি চেঁচাতে যাব তার আগে মুখে একটা টেপ লাগিয়ে দিল। আমার সাথে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এরপর অনুভব করলাম আমায় একটা গাড়িতে তোলা হলো। আমি প্রচন্ড ছটফট করছি, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। সারা রাস্তায় ছটফট করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটু পর গাড়িটা থামলো। আবারও একজন আমায় কোলে তুলে কোথাও নিয়ে যাচ্ছে। একটু পর আমায় কোল থেকে নামিয়ে দিল।
আর হাতের বাঁধন খুলে দিল। হাতের বাঁধন খুলে দিতেই মুখের টেপ আর চোখের ওপর থেকে বাঁধা পট্টিটা খুলে ফেলতেই চারিদিকে অন্ধকার দেখছি। আমি আগে থেকে অন্ধকার ভীষণ ভয় পাই, আর এমন ঘটনার পর তো আরও ভয় পেয়ে গেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আলোর রশ্মি পর্যন্ত নেই। হঠাৎ শুধু আমার শরীরের উপর আলো পড়ল। আচমকা আলো পড়ায় হাত দিয়ে চোখ আড়াল করলাম। একটু পর আমার ঠিক সামনে আরেকটা আলোর রশ্মি পড়ল। সেখানে কেউ একজন পিছন দিক হয়ে দাঁড়িয়ে আছে, হাতে কিছু একটা নিয়ে। এরপর তিনি আমার দিকে ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি কি ঠিক দেখছি? আমার বিশ্বাস হচ্ছে না। আমার সামনে নীল ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে গোলাপ গুচ্ছ নিয়ে। তার মানে নীল ভাইয়া আমায় এখানে নিয়ে আসলো, কিন্তু কেন? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ওপর থেকে নানা রঙের বেলুন পড়তে লাগলো, আর নীল ভাইয়া আমার দিকে এক পা করে এগোচ্ছে। আমার বুক ধুকধুক করছে। কি হতে চলেছে আমার সঙ্গে? নীল ভাইকে দেখে অনেকটাই বুঝতে পারছি উনি আমায় প্রপোজ করবেন, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? এগুলো ভাবতে ভাবতে নীল ভাইয়া আমার একদম সামনে আসলেন। আমার সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কি ভাবছো, এটা কি সত্যি আমি কি না? হ্যাঁ, এটা আমি। তুমি হয়তো জানো না কতটা ভালোবেসে ফেলেছি তোমায়। তুমি কি জানো আমি আসক্ত? হ্যাঁ, আমি আসক্ত, তবে সেটা তোমার ওই চোখের নেশার আসক্ত। আমি যে পাগল সেটা জানো, শুধু তোমার হাসিটা দেখার জন্য। আমি যে মাথাল জানো, তবে সেটা তোমার ভেজা চুলের ঘ্রাণের। সবশেষে এটাই বলতে চাই, সারা জীবন তোমার নেশায় আসক্ত হয়ে থাকতে চাই, তবে সেটা প্রেমিকা হিসেবে নয়, বউ হিসেবে। ইউ উইল ম্যারিড মি। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে এটা কি করে সম্ভব? নীল ভাইয়াকে আমি কখনো সেরকম নজরে দেখিনি, কিন্তু তারপরেও নীল ভাইয়ার উপর আমার একটা দুর্বলতা কাজ করে। আর তাছাড়া আমার উপর কেউ একজন সব সময় নজর রাখছে। সে নিশ্চয়ই নীল ভাইয়ার অনেক বড় ক্ষতি করে দিবে। না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে আমার। আমি চাই না আমার জন্য নীল ভাইয়ার কোনো বিপদে পড়ুক। ভাইয়া, এটা কখনোই সম্ভব না। কেন? আমার কথা শুনে নীল ভাইয়া দাঁড়িয়ে পড়লেন, কারণ আমি আপনাকে কখনো এরকম নজরে দেখিনি। সরি, আমায় মাফ করে দিয়েন। আর হ্যাঁ, আবার যেন কখনো এরকম পরিস্থিতিতে না পড়ি, প্লিজ। তুমি যা বলছো ভেবে বলছো? তার মানে তুমি আমায় ভালোবাসো না? তা বলতে পারবো না, প্লিজ আমায় যেতে দিন। ঠিক আছে, আজ তোমায় আটকাবো না। আটকানোর অধিকারটা তো হারিয়ে গেল। বাইরে গাড়ি দাঁড় করা আছে। ভাইয়া, আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। নীল ভাইয়া আমার কথা উপেক্ষা করে ফুলগুলো আর রিং ফেলে দিয়ে চলে যাচ্ছেন। এখন নিজের মধ্যে খারাপ লাগা সৃষ্টি হচ্ছে। না, নীল ভাইয়ার ভালোর জন্য এটা আমার করতেই হতো। তারপর রুমটা থেকে বের হতেই দেখি বাহিরে একটা গাড়ি দাঁড় করানো। সেখানে উঠতেই দেখি জয় ভাইয়া। জয় ভাইয়াকে দেখে কিছুটা অবাক হয়েছিলাম। জয় ভাইয়া আমায় কিছু বলতে চাইলো, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ আমার অনেকটাই খারাপ লাগছে। মনে হচ্ছে অনেক কাছের কিছু হারিয়ে ফেললাম। একটু পর বাসায় আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। রাত 8টা বাজে। দরজা বন্ধ করে রুমের এক কোনায় বসে আছি। নীল ভাইয়ার সাথে করা সকল ঘটনা মনে পড়ছে সেই ঝগড়াগুলি। কেন জানি না, খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন হচ্ছে এরকম? আমি কি সত্যি নীল ভাইয়াকে ভালোবেসে ফেললাম? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি। ওদিকে দোস্ত প্লিজ বাসায় চল, অনেক রাত হয়েছে। নীলা বারবার ফোন করছে। তোকে থাকতে বলছি, আমায় একা থাকতে দে। নীল, আমার কথাটা শোন, বাসা। তোকে যেতে বলছি না। দেখ জয়, আমার মাথা ঠিক নেই, কখন কি করব নিজেও বুঝতে পারবো না, তাই জোর করবি না, যা এখান থেকে। আচ্ছা, আমি কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকবো। একটু পর। আচ্ছা জয়, আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? এরকম করে কেন বলছিস? আমি ভাবতে পারিনি নেহা আমাকে অস্বীকার করবে, তবে আমি এত সহজে ছাড়ছি না। ওর মুখ থেকে ভালোবাসি কথা বের করেই ছাড়বো। দোস্ত, আমি তোর সাথে আছি। এমন সময় কিছু বাইকের হেডলাইটের আলো আমার চোখে এসে পড়েছে। হাত দিয়ে চোখ আড়াল করে আছি। বাইক থেকে কিছু ছেড়ে এসে জয়কে একটা চড় দিল। এটা দেখে আমার এক চরম সময় পৌঁছে গেল। যে ছেলেটা জয়কে চড় মেরেছিল, ওর হাঁটা ধরতেই পিছন থেকে মাথায় কে যেন আঘাত করলো। তারপর চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছিল। ভারসাম্য রক্ষা করতে না পারে মাটিতে পড়ে গেলাম। তারপর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা বন্ধ প্যাটকাইতে চেয়ারে বসে আছি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এরপর সামনে জয় রক্তাক্ত হয়ে পড়ে আছে। এটা দেখার পর ওর কাছে যাব, তখনই দেখলাম আমার হাত পা রশি দিয়ে বাঁধা। জয়, এই জয়, কি হয়েছে তোর? তোকে কে মেরেছে এভাবে? কথা বলছিস না কেন? কে করেছে তোর এই অবস্থা? নীল থাকতে তোর এই অবস্থা কে করলো? জয়, ওঠ না ভাই। জয়, তোর জয়ের আজকে আর জ্ঞান ফিরছে না মিস্টার নীল। কি করেছিস ওর সাথে? বল, কি করছিস?
কুল ডাউন, কিছুই করিনি, শুধু একটা ইঞ্জেকশন দিয়ে বেদম মায়ের দিয়েছি, এইটুকু। তোর কপালটা ভালো আমি বাধা অবস্থায় আছি, নইলে এতক্ষণে তোকে কিচ্ছু করতে পারবি না, তার আগেই হেসে নে, এরপর আর হাসতে পারবি না। আচ্ছা বল, তোর সাথে আর কে কে আছে? তোর জন্য আমি একাই যথেষ্ট। তোর মতো একটা লেডি কুত্তা আমায় আটকানোর মতো সাহস কখনোই করবে না, বলবি না? ঠিক আছে, আমার আবার খুঁজে খুঁজে মারতে খুব ভালো লাগে, টম এন্ড জেরি লাভার বলে কথা। আমি কি করতে পারি দেখাচ্ছি। কথাটা বলে আমার হাত বিলেত দিয়ে কাটতে লাগলো, তবে সে ব্যথা ভালোই লাগছে। এর কারণটা হয়তো নেহার উপেক্ষার জন্য। নেহার দেওয়া কষ্টের কাছে এটা কোনো ব্যাপারই না। এই তুই চুপ করে আছিস কিভাবে? এর থেকে বড় আঘাত আগেই পাইছি। অজয়রা পেঁচাল বাদ দিয়ে এটা বল, তোর সাহস হয় কি করে নেহার কাছাকাছি থাকার? কে তুই? আমি যেই হই তোকে আর ছাড়ছি না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে। এতক্ষণ রাখতে পারবি এখানে? জাস্ট কিছুক্ষণ, এর মধ্যে কোথায় পালাবি খুঁজে নে। তোর দম আছে বলতে হবে, এখানেই থাক তুই। আর হ্যাঁ, চেঁচিয়ে কোনো লাভ হবে না, এখানে মাইক চেঁচালেও তোর কথা কেউ শুনবে না। আরে আমি কি তোর মতো কুত্তা যে চিল্লাতে যাব? তুই নিশ্চিন্তে যা। এ কাকে ধরে আনলাম, পাগল নাকি? আমি চেয়ার বাঁধা অবস্থায় ছিলাম, লোকটা আমায় লাথি দিলে আমি চেয়ারসহ মাটিতে পড়ে গেলাম। মনে মনে অনেক রাগ হচ্ছিল, তবে এটাকে সেটা আন্দাজ করতে পারছি না। কিন্তু ওর একার এত সাহস হবে না আমায় কিডন্যাপ করার। ওর সাথে প্রভাবশালী কেউ যুক্ত আছে, আমার ফোনটাও নিয়ে রেখেছে। রাজ অভি ওরা কি আমায় খুঁজে পাবে বুঝতে পারছি না। হ্যালো নীলা। নেহা বল। কোথায় তুই? কোথায় আবার, বাসায় আছি। কেন? না এমনি বললাম। কি করিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। একটা কথা জানার ছিল। কি বল। না মানে ধুর, কি আমতা আমতা করছিস? না মানে নীল ভাইয়া কি বাসায়? না রে, কাল রাত থেকে ভাইয়াই বাসায় আসছে না, এটা নিয়ে মা অনেক টেনশনে আছে। মানে কি বাসায় আসেনি? এটা আগে বলিসনি কেন, গাধা কোথাকার? ভাইয়া মাঝে মাঝে এরকম করে, আর তাছাড়া তুই জেনে কি করবি? না কিছু না, রাখি, বাই। কাল রাত থেকে বাসায় নেই, কোথায় গেল তাহলে? কি না কি বলেছি সেজন্য বাসায় যাবে না? এইটা কেমন কথা? ওই লোকটা নীল ভাইয়ার কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, কি ভাবছি আমি? নীল ভাইয়ার কিচ্ছু হবে না। কিন্তু উনি গেল কোথায়? কোথায় খুঁজবো এখন? অজানা উদ্দেশ্যে বের হতেই বাবা সামনে হাজির। না খেয়ে কোথায় যাওয়া হচ্ছে? বাপি খুব তাড়া আছে, এসে খেয়ে নিবনি। না, এসব বলতে হবে না, একটু হলেও খেতে হবে। এই নে, আমি খাইয়ে দিচ্ছি, আমার আবার লেট হচ্ছে। উফ, তুমি ছাড়বে না জানি, দাও খাইয়ে দাও। বাপি খাইয়ে দেওয়ার পর রওনা হলাম। কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারছি না। জয় ভাইয়াকে ফোন দিয়েছিলাম কিন্তু ওনার ফোন বন্ধ। রাজ ভাইয়াকে ডাকতে পারলে সুবিধা হতো, কিন্তু ওনার নাম্বার তো নেই। ফেসবুকে অ্যাক্টিভ আছে কি দেখি তো। উনিও লাইনে নেই, তবু একটা মেসেজ দিয়ে রাখলাম। এখন আমি রাস্তায় হাঁটছি আর সাইলেন্ট মোডে নীল ভাইয়াকে খুঁজে যাচ্ছি। বিশাল তেঁতুল গাছটার নিচটায় আজ ফাঁকা পড়ে আছে। এমনি হলে নীল ভাইয়া এখানে আড্ডা মারত, মাঝে মাঝে চোখ পড়তো। মাঠের বেঞ্চটাও ফাঁকা পড়ে আছে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু নীল ভাইয়ার কোনো খোঁজ পেলাম না। খুব টেনশন হচ্ছে, শুধু বারবার মনে হচ্ছে সেই লোকটা যেন আবার নীল ভাইয়ার কোনো ক্ষতি করে না দেয়। ওনাকে খুঁজে না পেয়ে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গায় বসে আছি। খারাপ লাগছে অনেক। বারবার মনে হচ্ছে আমার জন্যই নীল ভাইয়া আজ কোনো বিপদে পড়েছে মনে হয়। মনটাও কেমন ব্যাকুল হয়ে উঠেছে, অস্থির অস্থির লাগছে। চারিদিকটা কেমন শান্ত হয়ে গেল, মনে হচ্ছে একটু পর বিশাল ঝড় উঠবে। হঠাৎ একটা বিকট শব্দ পেলাম। শব্দটা মনে হলো আমার কাছাকাছি কোথাও থেকেই আসছে। চারিদিকে তাকাতেই নদীর পাশে রাস্তা থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি চোখে পড়ল। শব্দটা ওখান থেকে আসলো মনে হয়। এক পা দুপা করে ফ্যাক্টরির দিকে যাচ্ছি, আর আমার বুকের ভেতরটা চিনচিন করছে। কাছে যেতেই আবারও একটা আওয়াজ পেলাম। আন্দাজ করতে পারলাম এটা গুলির আওয়াজ। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। অনেকটাই নির্জন জায়গাটা। অনেকে মনে করে এই ফ্যাক্টরিতে ভূত আছে, যার কারণে এদিকে কেউ আসে না। তবে আমি ভূত আত্মা এগুলোয় অনেক ভয় পাই, কিন্তু এখন সবচেয়ে বেশি ভয় লাগছে আওয়াজটা শুনে। ভেতরে কি কেউ আছে? এখানে থেকেই তো গুলির আওয়াজ আসলো। এখানে নীল ভাইয়া নেই তো? কিন্তু নীল ভাইয়া এই ভয়ঙ্কর জায়গায় কি করবে?
আবারও একটা শব্দ পেলাম। এই নিয়ে 3টা গুলির শব্দ পেলাম। আর কিচ্ছু না ভেবে ফ্যাক্টরির ভেতরে ঢুকতে লাগলাম। ঢোকার পর হাসির শব্দ পেলাম। মনে হচ্ছে কেউ একজন অনেক শব্দ করে হাসছে। হঠাৎ ওপর থেকে একটা লাশ আমার সামনে পড়ল। লাশটার সারা গা রক্তে ভিজে আছে। ভয়ে আমি জোরে চিৎকার করতেই কেউ একজন আমার দিকে রড নিয়ে আসছে। আমি এতটাই ভয়ে আতঙ্কিত হয়েছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না। লোকটা আমার কাছে আসতেই একটা বুলেট লোকটার শরীর ঝাঁঝরা করে দিল। আমি ভয়ের চরম পর্যায়ে পৌঁছে গেছি। ওপরে তাকাতে দেখি নীল ভাইয়া। নীল ভাইয়াকে দেখে আরো বেশি ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম, কারণ নীল ভাইয়ার হাতে একটা পিস্তল ছিল আর সারা শরীর রক্তে ভেজা। হাতে পিস্তল নিয়ে একটা সিগারেট মুখে দিয়ে দাঁড়িয়ে আছে, ডেভিলের মতো হাসছে। ওনাকে দেখে স্বাভাবিক অবস্থানে আছে বলে মনে হয় না। আমার চোখের সামনে আরো 2 জনকে কুকুরের মতো গুলি করলো। উনি যেন আজ খুনের নেশায় মেতে উঠেছেন। তারপর একটা মুখোশ পরা ছেলেকে উপর থেকে টানতে টানতে নিচে আমার সামনে দাঁড় করালেন। তারপর মুখোশটা সরিয়ে দিতে আমি অবাক হয়ে গেলাম। এ কি? এটা তো আদনান। আদনান এখানে আসলো কিভাবে? আর কি হচ্ছে এসব? এত কিছু ভাবতে ভাবতে নীল ভাইয়া আমার সামনে আদনানের বুকে গুলি করলো। এটা দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না। ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরেছে তখন অনুভব করলাম কেউ আমায় জড়িয়ে ধরে আছে। অনেকটা জোরে জড়িয়ে ধরার ফলে কিছুতেই ছাড়াতে পারছি না। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। আমার ছাড়িয়ে নেওয়ার চেষ্টার ফলে যিনি জড়িয়ে ধরেছিলেন তিনি ছেড়ে দিলেন। উনি আর কেউ না, নীল ভাইয়া। তখনই সেই দৃশ্যটা মনে আসছে। নীল ভাইয়াকে দেখতে একদম অন্যরকম লাগছিল। ওনাকে দেখে এখন ভয় হচ্ছে, ভয় পেয়ে চিৎকার করব। এমন সময় উনি ওষ্ঠজোড়া দখল করে নিলেন। আমায় এত জোরে জড়িয়ে ধরেছিলেন যে দম বন্ধ আবার উপক্রম। একটু পর আমায় ছেড়ে দিয়ে রুমের দরজাটা লক করে বাইরে বের হয়ে চলে গেলেন। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি হসপিটালে কেন? আর ওই লোকটার সাহস হয় কি করে যখন তখন এভাবে স্পর্শ করার? আমি কোন বউ নাকি? হ্যাঁ, বৃষ্টিতে ভিজছি আর অনেক লাফালাফি করছি। ওদিকে নীল ভাইয়া একটা সিগারেট ধরালেন। সিগারেট খাওয়া লোক আমার একদম সহ্য হয় না, তাই ওনার কাছে গেলাম। ভাইয়া, কি হচ্ছে এটা? কি? আপনি সিগারেট খাচ্ছেন, তা আবার আমার সামনে? তো কি হয়েছে? কথাটা এমন ভাবে বলল মনে হয় সামনে অদৃশ্য কোনো ভূত দাঁড়ায় আছে। কোনো ভ্রুক্ষেপই নেই। সিগারেট খাওয়া লোক আমার একদম পছন্দ না। তোমার পছন্দ দিয়ে আমি কি করব? কি করবেন মানে? এখন এটা ফেলে দিন, কই দেখি। তোমার কথায় সোজা কথায় কাজ হবে না। ওনাকে টাইট দিতে না আমার ভালোই জানা আছে। উনি সিগারেট মুখে দিয়ে খাচ্ছে, এমন সময় ফোনটা বের করে ঠাস করে কয়েকটা ছবি তুলে ফেললাম। এটা কি হলো? এটা উগান্ডা যাওয়ার টিকিট হলো। এগুলো এবার আন্টি, না না, সবার আগে আঙ্কেলকে দেখাবো যে আঙ্কেল দেখুন আপনার ছেলে কি করে বেড়াচ্ছে। তারপর আন্টিকেও দেখাবো। মানে? এত মানে বলতে পারবো না। এরপর উনি রাগ দেখিয়ে ডিলিট করতে বললেন, কিন্তু আমি তো নাছর বান্দা, তাই ইগনোর করে গেছি। নীল ভাইয়া আঙ্কেলকে ভীষণ ভয় পায়। যদি পিকচারগুলো আঙ্কেলকে দেখাই তাহলে নীল ভাইয়াকে আর আস্ত রাখবে না। এটা জেনে নীল ভাইয়া এত ভয় পাচ্ছে। অনেক দৌড়াদৌড়িও করলেন আমার পিছনে, কিন্তু আমি কোনোভাবেই ফোন হাতছাড়া করিনি। ওনাকে ব্ল্যাকমেল করতে খুব ভালো লাগছে। মোহন চাচ্ছে সারা জীবন এভাবে ব্ল্যাকমেল করতে। বাচ্চা ছেলের মতো আকুতি মিনতি করছে, আর আমি হেসেই যাচ্ছি তো হেসেই যাচ্ছি। বুঝতে পারিনি পিকচারগুলো তোলার পর এভাবে ব্ল্যাকমেল করতে পারবো। ভালোই হলো, অন্তত কিছুদিন এটা দিয়ে নীল ভাইয়াকে চুপ রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ছবিগুলো দেখাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি? আমার সাথে বৃষ্টিতে ভিজতে হবে। আমি পারবো না। পারবেন না? ঠিক আছে, আমার কাছে কিছু পিকচার ছিল, এগুলো দিয়ে যে কি করি। হ্যাঁ, আঙ্কেলকে দেখাবো। আর আচ্ছা ঠিক আছে। এই তো গুড বয়ের মতো। এরপরেও যেতে চাচ্ছে না, তাই হাত ধরে টেনে নিয়ে গেলাম। এখন প্রচুর ভিজছি, সাথে নীল ভাইয়াও। উনি অপলক দৃষ্টিতে শুধু আমার দিকেই চেয়ে আছেন, হ্যাবলার মতো। ভিজা অবস্থায় সব ছেলেকে হুলো বেড়ালের মতো লাগে, কিন্তু নীল ভাইয়াকে আরো সুন্দর লাগছে, বিশেষ করে তার এমন সুন্দর চুলগুলোর জন্য। ওনার চুলগুলো দেখে তো আমারই হিংসে হয়। মনে হয় আমার যদি এমন চুল হতো, আমি তো ঠিক করে ফেলেছি, আমার যদি ছেলে হয় তাহলে ওনার মতো করে হেয়ার স্টাইল করাবো। চারিদিকে অন্ধকার, তবে কিছু আলোর রশ্মি অন্ধকার ভেদ করে আছে। বৃষ্টি পড়ছে, হালকা বাতাস বইছে।
ফাঁকা রাস্তায় আমি আর নীল ভাইয়া দাঁড়িয়ে আছি। অনেক রোমাঞ্চকর ছিল। চোখ বন্ধ করে সব কিছু ফিল করছি। এমন সময় কারো হাতের স্পর্শ পাচ্ছি। এটা যে নীল ভাইয়া সেটা বুঝতে পারলাম। ভিতরটা শিউরে উঠল। বুকের ধুকধুক ভাবটা সর্বোচ্চতে পৌঁছেছে। বেশিক্ষণ সময় নিল না। পেছন থেকে একটা হাত আমার সেই ভেজা চুলের ঘ্রাণ নিচ্ছে। ঘাড়ে কিস করায় সারা শরীর কেঁপে উঠল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি, তবে সেটা ইচ্ছে করে না, এমনিতেই হয়ে যাচ্ছে। আমি শক্ত করে চোখ বন্ধ করে আছি। এরপর উনি আমার সামনে এসে আমার সামনে চুলগুলো সরিয়ে দিলেন। ওনার প্রতিটা স্পর্শে কেমন মাতাল হয়ে যাচ্ছি। টিপ টিপ করে চোখ মেলতেই দেখি নীল ভাইয়া আমার আরও কাছে আসছে। এক পর্যায়ে ওনার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস মিলে এক হয়ে গেল, এতটাই কাছে এসেছিল। নীল ভাইয়া আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট মিলিয়ে দিলেন। সারা শরীরে আমার কারেন্ট বয়ে যাচ্ছে। খুব জোরে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে মনে হচ্ছে আমি ভাসছি। চোখ মেলতেই দেখলাম নীল ভাইয়া আমায় কোলে করে নিয়ে যাচ্ছে। লজ্জায় আমি পুরো লাল হয়ে গেছি। এতক্ষণে বৃষ্টি থেমে গেছে। উনি কোলে করে গাড়িতে বসালেন। তারপর সোজা আমার বাসার সামনে দাঁড়ালেন। নেমে যেতে নীল ভাইয়া আমার হাতে একটা ওষুধের ব্যাগ ধরিয়ে দিলেন। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বাসার কলিং বেল বাজাচ্ছি। বাপি এসে দরজা খুলে দিয়ে সোফায় বসে আছে। বুঝতে পারলাম বাপি রেগে আছে। রুমের দিকে যাচ্ছি এমন সময় ভুলটা আমার ছিল, মেয়েকে শুধু ভালোবেসেছি, তাই হয়তো আজ এই অবস্থা। এইভাবে বলছো কেন বাবা? মারে, তোর মা যখন মারা যায় তখন তুই এইটুকু, মায়ের অভাব কখনো বুঝতে দেইনি। যখন যা বলেছিস তাই আগে সেটা করেছি। আজ তুই এত রাত করে বাসায় ফিরলি, এটা কি শোভা পায় কি? আর আমার বয়স হয়েছে, এমন কেন কাজ করিস না যে সেটা আমায় পস্তাতে হয়? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। বাপির কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে। রুমে ঢুকে ওষুধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছি আর বুকের ভেতরটা কেমন শিউরে উঠছে। নীল ভাইয়ার কাছে আসা, ওনার স্পর্শ, বারবার ওই দৃশ্যটার কথাই মনে হচ্ছে। প্রায় 1 ঘন্টা এগুলো ভেবে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। রাত 12টা বাজে আনুমানিক। শুয়ে শুয়ে ভাবছি। এগুলো ভাবনা যেন আমার মন থেকে কিছুতেই সরছে না। খচ্চর পোলাটা আমার জীবনটা কয়লা বানিয়ে ছাড়ছে। এরকম হাজারো গালি দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে বাপি ডাকে ঘুম ভাঙল। বাপি এত সকালে ডাকছে কেন? তোকে দেখার জন্য লোক এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বাপি, এটা কি করলে তুমি? আর আমার তো ফাইনাল ইয়ারের পরীক্ষাটাও শেষ হয়নি। কোনো কথা শুনতে চাই না, রেডি হয়ে নিচে আয়। এ কথা বলে বাপি চলে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাপি এভাবে পাল্টে গেল কেন? বাপি তো চাইতো আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আজ আর ভাবতে পারছি না। মন খারাপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। খুব নম্রভাবে ওদের সামনে বসে আছি। ওনাদের আমায় পছন্দ হয়েছে। ছেলেটাকে এখনো দেখিনি, দেখবো কি করে, লজ্জায় তো মরে যাচ্ছি। একটু পর একজন মহিলা বললেন ছেলে আর মেয়ে আলাদা কথা বলুক। এরপর আমি আর ছেলে আলাদা রুমে গেলাম। রুমে গিয়ে ছেলেকে দেখতে, আপনি? চমকে উঠলে যে, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না, ঠিক তা না। সঠিকটা কি তাহলে? কিছু নেই, আমি ভাবতেও পারছি না। নীল ভাইয়া, আপনি? অনেক সময় না ভাবার অনেক কিছু হয়ে যায়, বুঝছো? আমি আপনার মতো ডেভিলকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তো করব। বললেই হলো নাকি? আমি যা বলি সেটাই করি। তোমার ঠোঁটে কি যেন পড়ে আছে, দাও আমি মুছে দিচ্ছি। না থাক, আমি নিজেই পারবো। লুচু কোথাকার। এখানে ঝগড়া করতেই থাকবা নাকি যাবো? নাইলে বাইরে সবাই ভাববে। আপনাকে কি আটকেছে শুনি? যাওয়ার আগে একটা সারপ্রাইজ দিব। আমি নিব না। তোমায় তো নিতেই হবে। চোখ বন্ধ করো। না, নিব না। চোখ বন্ধ করো বলছি। করছি তো, রাগার কি আছে, ভালো করে বললেই তো হয়। ওনার কথায় চোখ বন্ধ করলাম। হঠাৎ ওষ্ঠ স্পর্শে বুঝতে পারলাম সে কামড়ে দিয়েছে। চোখ খুলে ছটফট করছি, কিন্তু ও ছাড়ছে না। একটু পর ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়নায় দেখলাম আমার গোলাপি ঠোঁটটা কামড় দিয়ে লাল করে দিয়েছে। আস্ত একটা উগান্ডা। স্বাভাবিক হয়ে বাহিরে বের হলাম। যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারি না। উর্মি আমার কানে কানে বলল, কি রে আপু, ভাইয়ার সাথে কি কি করলি এতক্ষণ ধরে? এমন একটা চড় দিব না, গান কমলা লেবু হয়ে যাবে।
উর্মি হলো আমার কাজিন। মা একটু পর মা আমার রুমে নিয়ে এলেন। রুমে আমি আর আমার কাজিন ভাই বোনরা মিলে হইচই করছি। কাজিনরা সবাই একসাথে হলে আমাদের একটাই কাজ, সেটা হলো হাসা, অনেক হাসা, কারণে অকারণে হাসা, খুব হাসা, কান্নার কথাতেও হাসা। এখন আমরা সেই কাজটাই করছি। ওদিকে বেয়াই মশাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বৌমাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, তা তো নিচে যাবনি, আমি বলেছিলাম কি? আরে মশাই বলুন। না মানে? আর কয়েকদিন পর আমরা বেয়াই হচ্ছি, এত কি ভাবছেন, বলে ফেলুন। আসলে আমি বলেছিলাম কি, দেনা পাওনাটা। আরে মশাই, আমরা কিচ্ছু চাই না, শুধু আপনার ঘরের লক্ষ্মীকে আমাদের ঘরে দিয়ে দিন, তাহলেই হবে। হ্যাঁ, তা অবশ্যই। বুঝলেন তো বেয়াই, যত সামনের দিন তারিখেই কাজটা সেরে ফেলতে চাচ্ছি, কি বলেন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনারা যা বলবেন। বাবা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। আসতেছি মানে কি? কই যাবি? বাইরে একটা কাজ পড়ে গেল, ওখানেই যেতাম। একটু পরে যা। বাবা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে বের হয়ে আসলাম মিথ্যা অজুহাত দেখে। আসলে এই শার্ট পরে এতক্ষণ বসে থাকাটা বোরিং ফিল করতেছিলাম, তাই চলে আসার একটা ওয়ে খুঁজছিলাম। যাই হোক, বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট মুখে দিতেই ফোনটা বেজে উঠলো। দোস্ত নীল কই তুই? নেহাদের বাসায়। কেন, কি হয়েছে? অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সেটা পরে বলবো, আগে তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা কেটে দিল। আরে কোথায় যাবো সেটা তো বললো না। দুইবার ফোন দিলাম, রিসিভ করলো না। তৃতীয়বার ফোন ধরতেই, দোস্ত তাড়াতাড়ি আয়। আরে বেটা কোথায় তুই সেটা তো বল। কলেজ ক্যাম্পাসে। দোস্ত তাড়াতাড়ি আয়। আমি আসতেছি, তুই একটু ওয়েট কর। এরপর ওখান থেকে একটা রিক্সা করে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। আর ওই তো জয়, সাথে রাজ অভিও আছে দেখছি। কি হয়েছে ওদের, এগুলো ভাবতে ওদের সামনে রিক্সা দাঁড় করালো। জয় আমায় রিক্সা থেকে টেনে নামিয়ে যেতে লাগলো। এই জয়, কি হয়েছে, এটা কি? দোস্ত তাড়াতাড়ি চল, আমার জীবন মরণের প্রশ্ন এটা। আচ্ছা চল। ও টানতে টানতে ক্যাম্পাসের পূর্ব দিকে নিয়ে আসলো। দোস্ত ওই দেখ, দীপা কোনো একটা ছেলের সাথে বসে আছে। দোস্ত তুই কিছু একটা কর দোস্ত। মানে হলো আমি দীপাকে ভালোবাসি। কি তুই আর ভালোবাসা? দোস্ত এটা মজা না, সত্যি বলতেছি, আমি সত্যি দীপাকে ভালোবেসে ফেলেছি। তো এই কারণে আমায় ডাকলি? হুম। আমার মন কি চাইতেছে জানিস? মন চাইতেছে তোর থাপড়াইতে। বন্ধু পরে যত ইচ্ছে মারিস, এখন কিছু একটা কর, আমার বুকে লাগতেছে। তা তুই যে ওকে ভালোবাসিস এটা বলছোস? না, সাহস পাই নাই তো। প্লিজ কিছু একটা কর, ওই ছেলেটার সাথে ওর রিলেশনটা যেন না হয়, সে ব্যবস্থা তোরেই করতে হবে। যেগুলো কোনোদিনও করিনি সেগুলো আজ তোদের জন্য করতে হচ্ছে। একটা সিগারেট ধরিয়ে ওদের সামনে যেতেই দীপার সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা। ভাই কেমন আছেন? আরে রনি তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালোই আছি। ভাইয়া এই হলো আমার বোন দীপা। ভাইয়া আমি তো নীল ভাইয়াকে চিনি। দীপা তুমি তাহলে রনির বোন? আমি তো জানতামই না। ভাইয়া আপনার সাথে দেখা হয় কি যে ভালো লাগছে। আমারও। আর তোমায় দেখি না যে, কই থাকো? ভাইয়া আমি তো আমেরিকায় থাকি, ওখান থেকে পড়ছি, আজকেই দেশে ফিরলাম, তাই ভাবলাম দীপার সাথে দেখা করে যাই। ও ভালোই করছো, তাহলে তোমরা গল্প করো, আমি যাই। চলেন না চা খেয়ে আসি, অনেকদিন থেকে আপনার সাথে একটু আড্ডা দেওয়া হয় না, প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে চলো। ওর কথায় রাজি হয়ে গেলাম, কারণ ওকে নিয়ে গেলে জয় কিছুটা সময় পাবে দীপাকে কিছু বলার জন্য। জয় গাছের আড়াল থেকে সব দেখছে। ওকে ইশারা দিয়ে রনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। এমন সময় বাবা ফোন দিল। হ্যাঁ বাবা বলো। কোথায় তুমি? এই তো একটু কলেজের দিকে আসি। বাসায় এসো। আচ্ছা বাবা ঠিক আছে, রাখি। বাবাকে আমি অনেক ভয় পাই, তাই রনিকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রনি খুব ভালো ট্যালেন্টেড একটা ছাত্র, অনেক মিশুক, আমার 1 বছরের জুনিয়র, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি। বাসায় আসতে বাবাকে দেখলাম পেপার পড়ছে। বাবা কিছু হয়েছে, এভাবে ডাকলে যে? যে কাজে গেছিলে সে কাজ শেষ? হ্যাঁ শেষ। নীলা মার্কেটে যাবে, নিজের জন্য কিছু শপিং করবে, ওকে নিয়ে যাও। বাবা ও তো একাই যেতে পারে, আমার যাওয়ার কি দরকার? ও একা কেন যাবে? যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন? আচ্ছা ঠিক আছে যাবো। বিরক্ত ভাব নিয়ে রুমে গিয়ে ফোন টিপছি। এমন সময় নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মেজাজটা খারাপ হয়ে গেল। রেগে ও চুল টানতে লাগলাম। নীলা চিল্লিয়ে বাবাকে ডাকতে চুপ করে বসলাম। তোকে টাইট দিতে হয় কিভাবে আমি জানি। অনেক পাকনামি করছি আজকাল। এখন চল, অনেক দেরি হয়েছে। বাবা বলেছে এজন্য, নইলে বাসা থেকে রওনা হয়ে রিক্সায় যাচ্ছি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা নেহাকে আনলে কেমন হয়? ওকে অনেক জানানো যাবে, কিন্তু আনবো কি করে? পেয়েছি। আচ্ছা নীলা তুই একা একা শপিং করতে পারবি?
আমি তো একাই শপিং করি, না পারার কি আছে? না মানে তোর কোনো বান্ধবী থাকলে নিতে পারিস, তাহলে তোর ড্রেস চয়েস করে দিতে পারবে। চয়েস করে দিবে তাই না? বুঝতেছি তো, তলে তলে এত কিছু। বুঝিস যখন তখন এত কথা না বলে কাজটা করলেই তো পারিস। পারি, তবে বিনিময়ে আমি কি পাবো? আইসক্রিমের দোকান কিনে দেবো, খুশি? খুব খুশি। দাঁড়া, হবু ভাবিরে ফোন দিই। আমি যে গাড়ি চালাচ্ছি সেদিকে নিজের কোনো খেয়ালই নেই। এক নজরে লুকিং গ্লাসে নেহাকে দেখছি। আজ নেহাকে অনেক মায়াবী লাগছে। চোখে হালকা কাজল দিয়ে আরো মায়াবী লাগছে। খোলা চুল যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। বাতাসের আবাধীন চুলগুলো কোনো বাধা না মেরে মুখের ওপর পড়ছে, আর নেহা হাতের আলতো ছোঁয়ায় চুলগুলিকে সরিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে ওর চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু পারছি না। হঠাৎ আমার আনমনা ঘোর কাটিয়ে নেহা চেঁচিয়ে বলল, এই ভাইয়া সামনে দেখেন। সামনে তাকিয়ে দেখি একটা বাস দাঁড় করানো, সাথে সাথে ব্রেক করলাম। নীলা নেহা দুজনে অনেক ভয় পেয়েছে। নেহা তো ভয়ে কান্না করা শুরু করেছে। কোথায় মন থাকে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত? কিছু হবে না, আমি আছি তো। তুই আছোস জন্যই ভয়। চুপ। ও ঠিকই বলেছে। গাড়িতে ওঠার পর থেকে দেখছি আপনি কেমন যেন অন্য মনস্ক হয়ে আছেন। এখন কি অবস্থা হতো ভাগ্যিস আমি চিল্লিয়েছিলাম, নইলে। উফ, সব তো তোমার জন্য হয়েছে। তোমায় দেখতে গিয়ে তো, ও মাই গড, কি বলে ফেললাম এটা। ও শিট। মানে আমায় দেখতে গিয়ে মানেটা কি? না কিছু না। কিছু না মানে? আমায় দেখতে আপনি কি যেন বললেন? বললাম তো কিছু না। কি ভেবেছেন মিস্টার? আপনি যে লুকিং গ্লাসে আমায় দেখছেন এটা আমি বুঝিনি ভেবেছেন, কিন্তু গাড়ি চালানোর সময় এটা। তোমার চুলে একটা আরশোলা ঘুরছিল, সেটাই দেখছিলাম। কি আরশোলা? ও মা গো, কোথায় গেল? আল্লাহ গো বাঁচাও, মরে গেলাম গো। চোখ বন্ধ করে একতলায় চিল্লিয়ে যাচ্ছে। আরে থামো বলছি, কানটা ফেটে যাবে মনে হচ্ছে। কথাটা বলার সাথে সাথে নেহা আমায় তার সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো। ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। নেহা একদম পিচ্ছিদের মতো করছে, ভয়ে আমার বুকে মাথা লুকিয়ে আছে। ওর কানে ফিস ফিস করে বললাম, আমি তো এমনিতেই মজা করে বললাম, পাগলি। কি ওরে শয়তান পোলা, দাঁড়া আজ আপনার একদিন কি আমার একদিন, বলে আমার বুকে গায়ে হাজারো কিল ঘুষি মারতে লাগলো। আমি কিল ঘুষি খেয়ে ওকে জড়িয়ে ধরলাম। নেহাও আমার বুকে চুপটি করে আছে। বুঝতে পারলাম নেহাও আমায় ভালোবাসতে শুরু করেছে। পিছন থেকে নীলা এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ভেস্তে দিল। রোমিও জুলিয়েটের প্রেম কি শেষ হয়েছে? হলে এখন যাওয়া যাক। নীলার কথা শুনে নেহা স্বাভাবিক হয়ে বসলো, লজ্জায় মুচকি মুচকি হাসছে। একটু পর শপিং মলে পৌঁছলাম। গাড়ি পার্ক করে দেখি নীলা নেহার হাত ধরে মলে ঢুকলো। হায় রে, মাসে 2 বার শপিং করে তবু এত এক্সাইটমেন্ট, কি আর করার। মলে ঢুকলাম। সিঁড়ি দিয়ে উঠতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটাকে সরি বলে পাশ কাটিয়ে চলে গেলাম। নীলা নেহাকে তো কোথাও দেখছি না। এত বড় শপিং মলে কোথায় খুঁজবো এখন? দূর, ওদের তো একাও ছাড়া যাবে না। ফোন করে দেখি কোথায় ওরা। হ্যালো। হ্যাঁ ভাইয়া বল। ওই কই তুই? কত খুঁজতাছি, পাচ্ছি না। আমরা 3য় তলায়, আরোহী কালেকশনের পাশেই। ওখানেই দাঁড়া, আমি আসছি। ইস রে, আমার রোমিও ভাইটা ভাবিরে দেখার জন্য কত। বাজে কথা বাদ দিয়ে যা বললাম তাই কর, ওখানে দাঁড়া। নীলা খুব বেশি বক বক করছে, বাসায় গিয়ে ওর ব্যবস্থা নিব। একটা চকলেটও দিব না। 3 তলায় উঠতে নজর পড়লো কয়েকটা ছেলের ওপর। 4-5টা ছেলে একটা মেয়েকে ঘিরে নানান অসভ্যতামি করছে। এটা দেখার পর আর ঠিক থাকতে পারলাম না। ওখানে গিয়ে একটা ছেলের শার্টের কলার ধরে একটা চর বসিয়ে দিলাম। ছেলেটাকে চর মারার সাথে সাথে বাকি 4টে ছেলে আমার দিকে তাকালো। ওখানকার মধ্যে একজন বলল, কে বে তুই? তোর সাহস কি করে হয় ওকে চর মারার? জানিস ওকে? ওর কথা শুনে রাগ আরো বেড়ে গেল। ওর গালে একটা বসিয়ে দিলাম। ওদের সাথে ছেলেগুলো পালালো। যে দুজনকে চর মারলাম শুধু ওরাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শোন, তোদের হেডকে বলে দিবি তোদের নীল মেরেছে, বুঝেছিস? আরে শপিং মলের আশেপাশে যেন না দেখি। নীল সবাইকে একটা সুযোগ দেয় বলে ওখান থেকে চলে আসলাম। পিছন থেকে একটা মেয়ে ডাকলো, এই যে ভাইয়া, শুনছেন? আমাকে বলছেন? জি, আপনাকেই। বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? ওই ফাজিল লোভার ছেলেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। সাবধান থাকবেন। ভাইয়া, আপনার নাম্বারটা দিবেন? সরি। নিজের জন্য চাচ্ছি না, যদি ওই বদমাশগুলো আবার পিছু নেয় তাহলে আপনাকে ফোন দিব, প্লিজ ভাইয়া। ঠিক আছে। তারপর মেয়েটাকে নাম্বার দিয়ে নীলাকে খুঁজতে লাগলাম। মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, ওই তো নীলা আর নেহা। ওদের কাছে গিয়ে দেখলাম এতগুলো জামা কিনছে, আর এদিকে আরো পছন্দ করছে তো করছেই। এগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওদের বডিগার্ড হয়ে থাকতে বিরক্ত লাগছে, তাই নীলাকে আলাদা ডাকলাম। সারা মলটা কি কিনবি নাকি? আরে ভাইয়া, আর একটু। আর 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটে কি হবে? আর 1 ঘন্টা সময় দে। তুই কি? প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ।
আচ্ছা যা। উফ, আর 1 ঘন্টা যে কি করব। হঠাৎ সামনে একটা জুয়েলার্স দেখলাম। নেহাকে তো কখনো গিফট করিনি, আজ গিফট করলে কেমন হয়? কিন্তু কি নিব? নেকলেস নিব? না, নেকলেস নেওয়াটা মানাবে না, বরং একটা আংটি নেই। হ্যাঁ, আংটি বেশ হবে। এরপর ওখানে গিয়ে সুন্দর একটা আংটি নিলাম। এর মধ্যে বাবা ফোন দিলেন। হ্যাঁ বাবা। আর কতক্ষণ লাগবে ওখানে? সেটা তোমার গুণধরী মেয়েকেই বলো, সেই কখন থেকে কিনছে তো কিনছেই। হা হা, এই বয়সেই তো কিনবে। আচ্ছা শোনো, শপিং শেষ হলে ওকে নিয়ে তাড়াতাড়ি বাসায় এসো। কেন বাবা, সমস্যা হয়েছে? তাড়াতাড়ি যেতে বলছো যে? না, কোনো সমস্যা নেই, এমনিই বললাম তাড়াতাড়ি আসতে, একটা কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে। ফোনটা কেটে আড়াল থেকে নেহাকে দেখছি, কিন্তু ওর সাথে কথা না বলতে পেরে ভালো লাগছে না। নীলাকে একবার ফোন করে দেখি কিছু করা যায় কিনা। হ্যালো। কি রে ভাইয়া, এখান থেকে এখানেই আবার ফোন দিছিস কেন? আস্তে কথা বল গাধি। উফ, কি হইছে? নেহাকে একটু এদিকে পাঠাতে পারবি? না। কেমন বোন তুই? আমি পারবো না। আর কিছুদিন পর তোদের বিয়ে, তখন প্রেম করিস। এখন আমি কিছুই করতে পারছি না। টাটা। হ্যালো হ্যালো, টুট টুট ফোনটা কেটে দিল। গাদিটা অনেক বেশি বক বক করছে, এর একটা ব্যবস্থা নিতেই হবে একটু পর। ভাইয়া চল। শপিং শেষ? তবে আরো কিছু কেনাকাটা ছিল, সেগুলো পরে নেব। এই নে, ধর ব্যাগগুলো, রাখ। মানে কি, আমি ব্যাগ ধরবো? হ্যাঁ, তুই ধরবি না তো কে ধরবে? নীলা, তুই কিন্তু এদিকে আয়। ভাইয়া কি করছিস তুই? কি করছি মানে? তুই কি করতে বলেছিস মনে আছে? আমি এগুলো টেনে নিয়ে যাব। দেখ, এখন যদি তুই এগুলো না নিয়ে যাস তাহলে ভাবি কি মনে করবে? কি মনে করবে? মনে করবে তুই কেয়ারলেস। দেখ, তুই যদি না নিয়ে যাস তাহলে ভাবি ভাববে তুই নিজের বোনের জন্য এটুকুই করতেছিস না। তোর উপর একটা নেগেটিভ ভাবনা আসবে। ও মাগো, তাই তো। সেজন্যই তো বলছি। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এই তো আমার পিয়ারি ভাই। হাই রে, আমার ভাইতে ভাবির প্রেমে অন্ধ হয়ে গেছে একদম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যখন নিয়ে যেতে পারবি না তাহলে আমি নিয়ে যাব। কে বললো পারবো না? তাছাড়া আমি থাকতে তুই কখনো এগুলো নিয়ে গেছিস? সবসময় তো আমি নিয়ে যাই। বক বক না করে চল। বাপরে, এগুলো কি নিয়েছে? এত ওজন, হাত ছিঁড়ে যাবে মনে হয়। অনেক কষ্টে প্যাকেটগুলো গাড়িতে রাখলাম। নীলা আর নেহা অনেক ফান করছে আর হাসাহাসি করছে। নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে অবশেষে বাসায় পৌঁছলাম। কি ব্যাপার, গাড়িটা এত সাজানো হচ্ছে কেন? এত ফুল ডেকোরেশন, এগুলোর মানে কি? গাড়িটা পার্কিং করে বাসার ভেতর ঢুকতেই দেখি ভেতরে এলাহি কাণ্ড। কিছু আত্মীয় স্বজন এসেছে মাকে সাইডে নিয়ে। কি ব্যাপার মা, কি হচ্ছে বাসায়? কেন, তুই জানিস না আমার ছেলে তো কাল বিয়ে। কাল বিয়ে মানে? কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। কিন্তু মা, এটা কি করে সম্ভব হঠাৎ করেই? হ্যাঁ, হঠাৎ করেই সব হয়ে গেল। তোর বাবা দেরি করাতে চাচ্ছিল না, তাই তাড়াতাড়ি। মানে কি, এই জন্য তোমরা আমাকে না জানিয়েই? এখন তো প্যাচাল শুনতে পারবো না। রাজ্যর কাজ পড়ে আছে, যা ফ্রেশ হয়ে নে। মামা শোনো, আমার কথা না শুনেই চলে গেল। কি হচ্ছে কি এটা? এরকম দুম করে বিয়ে হবে বললেই হলো নাকি? আমার তো প্রিপারেশন নিতে হবে নাকি? দূর, ভালো লাগছে না। রুমে যেতে দেখি নীলা আমায় দেখে কিলকিল করে হাসতেছে। তার মানে ওই হারামিটাও সব আগে থেকেই জানতো। কিন্তু আমায় আগে বললে কি হতো? নীলাকে কিছু না বলেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই, বাপি, সারা বাসায় এত ফুল দিয়ে সাজানো কেন? আমার একমাত্র মেয়ে, বিয়ে বলে কথা। কি বিয়ে? কি বলছো এসব বাপি? হঠাৎ করে বিয়ে মানেটা কি? হঠাৎ করে সব হয়ে গেল রে মা, তাই আর করতে পারিনি। তাই বলে? তুই কোনো চিন্তা করিস না, আমি সব আত্মীয় স্বজনদের বলে দিয়েছি। তুই শুধু তোর বন্ধুদের বল। বাপি কি বলছো? আমি তো। তোর এত বুঝতে হবে না, তুই রুমে যা, গিয়ে দেখ তোর জন্য তোর বান্ধবীরা অপেক্ষা করছে। বাপিকে আর কিছুই বললাম না। ধুর, ভাল লাগে না, মাথা ব্যথা করছে। রুমে গিয়ে দেখি হারামিগুলো বসে লুডো খেলছে। তোরা এখানে কেন? বান্ধবীর বিয়ে, আর আমরা আসবো না? তোদেরকে কে বললো যে আমার বিয়ে? যত একা একা বিয়ে করার প্ল্যান করে থাকো চান্দু, আমরা ঠিকই জানতে পারি। বলেই সবাই হো হো করে হাসতে লাগলো। ওদের হাসি দেখে খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে সব কটা চুল ছিঁড়ে ফেলি। এই, তোরা যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না। যাবো মানে? আমরা মেহেন্দি পরানোর জন্য এসেছি। আয় আগে মেহেন্দি দিয়ে দেব। পরে দিয়ে দিস। পরে মানে? কাল বিয়ে আর কখন দিবি? দেখ দোস্ত, আমার ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, এখন আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আর আমরা মেহেন্দি দিয়ে দিব।
ধুর, তোরাও না। ওরা মেহেদি পরিয়ে দিবে, তারপরেই ছাড়বে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওরা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ওদের হাসাহাসির জন্য ঘুমাতেও পারছি না। দীর্ঘ 3 ঘন্টা পর আমি ছুটি পেলাম, মানে ওরা চলে গেছে। এবার একটা আরামে ঘুম দিতে পারবো। যেমন ভাবা তেমনই কাজ, হাত পা ছড়িয়ে ঘুমালাম। কেউ আমার ঠোঁটে হাত বুলাচ্ছে। ঘুমন্ত অবস্থায় এরকম অনুভূতি পেয়ে প্রচন্ড ভয়ে জেগে উঠলাম, কিন্তু রুমে কেউ নেই। এটা কি আমার ভুল ছিল? না, আমি স্পষ্ট অনুভব করেছি ঠোঁটে হাত বুলাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2টা বাজে। এটা কি সেই আড়ালে থাকা লোকটা? এতদিন পর? এতদিন কোথায় ছিলেন উনি? তবে আজ একটা বিষয় আমার খুব ভাবাচ্ছিল, আর সেটা হলো একটা পারফিউম। আমার রুমে একটা পারফিউমের সুগন্ধ পাচ্ছি। এরকম পারফিউম তো আমি ব্যবহার করি না। তার মানে আমার রুমে সত্যি সত্যি কেউ এসেছিল। তবে তার থেকেও বেশি ভাবাচ্ছে, নীল ভাইয়ের রুমে যখন আমি প্রথম যাই তখন এই পারফিউমটার গন্ধ পেয়েছিলাম। তাছাড়া নীল ভাইয়ের সাথে যতক্ষণ আমার সময় কেটেছে এই মাতাল করা পারফিউমটা আমি পেতাম, যেটা আর কারো কাছে পেতাম না, শুধু নীল ভাইয়া ছাড়া। তার মানে কি নীল ভাইয়া? না না, এই আমি কি ভাবছি? নীল ভাইয়া হতেই পারে না, কারণ কাল তো আমাদের বিয়ে। বিয়ের আগের রাতে কখনোই নীল ভাইয়া এরকম সাহস দেখাবে না। আমার আগে থেকে একটা অভ্যেস আছে, সেটা হলো বেশি চিন্তা করলে ঘুম পায়। কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ফুলে সাজানো খাটে লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছি। চারিদিকে ফুলে সাজানো, বিশেষ করে গোলাপ ফুলের পরিমাণটা অনেক বেশি। গোলাপ আমার অনেক পছন্দের ফুল। আমার সাথে একটা ছোট পিচ্চি ছেলেও বসে আছে, হাতে একটা খেলনা গাড়ি নিয়ে। পিচ্চিটা অনেক কিউট। ইচ্ছে করছে পিচ্চিটাকে করে নিয়ে একটা কিস করে দিই, কিন্তু আমি এখন নতুন বউ, তাই চুপটি করে বসে আছি। সারাক্ষণ আমার সাথে ছিল বান্ধবীরা, নীল ভাইয়ার কাজিন নীলা, আরো অনেকেই। এখন ঘরে আমি একাই বসে আছি, একা একা বসে আছি আর নীল ভাইয়ার অপেক্ষা করছি।